শনিবারের বারবেলায় আপনাকে স্বাগত। নমস্কার। শনিবারের বারবেলায় আজকে শুনবেন আকাশদীপ গড়গড়ির লেখা গোয়েন্দা গল্প হিম শীতল মৃত্যু রহস্য। আকাশদীপ গড়গড়ি জন্ম 1994 সালের 21শে সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনার নৈহাটিতে। ইংরেজি সাহিত্য নিয়ে এমএ, কর্পোরেট জবের পাশাপাশি ড্যাফোডিলস নামে একটি ফিল্ম প্রোডাকশন হাউসের সাথে যুক্ত রয়েছেন। সাথে তাল মিলিয়ে চলেছে সাহিত্য চর্চা। লেখালেখির সূত্রপাত বার্ষিক স্কুল ম্যাগাজিনের ছোট গল্প থেকে, এরপর ফেসবুকের জগতে ও নানান ম্যাগাজিনে আত্মপ্রকাশ। তার লেখা বড় গল্প, ছোট গল্প, কবিতা প্রকাশিত হয়েছে বিভিন্ন সাহিত্য এবং শারদীয়া পত্রিকায়। এছাড়াও বেশ কিছু গল্প এবং কবিতা সংকলনের গ্রন্থেও। তার প্রথম প্রকাশিত উপন্যাসের নাম মিসিং লিঙ্ক। শুরু হচ্ছে আজকের গল্প হিম শীতল মৃত্যু রহস্য। গরম কফির কাপটায় চুমুক দিয়ে সেটা নামিয়ে রেখে হাতের মুঠোয় তুলিটা চেপে ধরে ক্যানভাসের দিকে চোখ ফেরালো দুর্জয়। সাদা ক্যানভাস জুড়ে ফুটে আছে কয়েকটা পাকা হাতের টানে আঁকা জল রঙের আঁচড়। চোখ সেই দিকে রেখে এক মনে তুলি বোলাতে লাগলো কলকাতা পুলিশের হোমিসাইড ডিপার্টমেন্টের বাঘা ডিটেকটিভ দুর্জয় দেবনাথ। ছোট থেকেই আর্টিস্ট হওয়ার খুব শখ ছিল দুর্জয়ের, কিন্তু নিয়তির খেলা এমনই ঘোরালো যে পরিস্থিতির পাকচক্রে রং তুলি ছেড়ে চাকরির প্রয়োজনে সেই হাতেই রিভলভার আর ম্যাগনিফাইং গ্লাস তুলে নিতে হয়েছে ওকে। দুর্জয় যখন সদ্য গ্র্যাজুয়েশনের পড়া শেষ করে একটা আর্ট কলেজে ভর্তি হওয়ার কথা ভাবছে, এমন সময় একদিন দিল্লি থেকে ফেরার পথে এক প্লেন দুর্ঘটনায় দুর্জয়ের বাবা দিবাকর দেবনাথ প্রাণ হারান। তিনি কলকাতা পুলিশের নার্কোটিক সেলের একজন নামজাদা অফিসার ছিলেন। বাবার হঠাৎ মৃত্যুতে সংসারের হাল সামলাতে আর মায়ের খেয়াল রাখতে গিয়ে দুর্জয়ের আর্টিস্ট হওয়ার বাসনা ছেড়ে বাবার দেখানো পথে পুলিশ ট্রেনিংয়ে ভর্তি হয়। দিবাকর বাবুর বন্ধু ডেপুটি কমিশনার DD2 মিস্টার নীলাদ্রি মিত্রর সুপারিশে ডিটেকটিভ ডিপার্টমেন্টে একটা পাকাপাকি চাকরির ব্যবস্থা করে নিতে দুর্জয়ের খুব একটা অসুবিধে হয়নি। তারপর কেটে গেছে অনেকগুলো বছর। একটার পর একটা জটিল কেস সলভ করতে করতে কলকাতা পুলিশের ডিটেকটিভ ডিপার্টমেন্টে অল্প দিনের মধ্যেই বেশ সাড়া ফেলে দেয় দুর্জয়। এত কম বয়সে জয়েন করে এত তাড়াতাড়ি সে যে নিপুণ দক্ষতায় কঠিন কঠিন কেসগুলো সলভ করবে, এটা দুর্জয়ের নিজের কল্পনারও বাইরে ছিল। কাজের চাপে সময় করে উঠতে পারত না বলে ছোটবেলার ইচ্ছেটাকে আস্তে আস্তে জলাঞ্জলি দিতে বসেছিল। রং তুলির খেলা পছন্দ ছিল বলে দুর্জয় নিজের চোখ আর কানের সাথে সাথে মাথার ব্যবহারটাও সমান তালে অনুশীলন করতে শিখে নিয়েছিল। ক্রিমিনালদের জটিল জটিল ফাঁদ ফাঁস করতে আর তাদের মনস্তত্ত্ব বুঝে তাদের দোষ স্বীকার করাতে দুর্জয়ের চুড়ি মেলা ভার। সময় এগিয়ে যাওয়ার সাথে সাথে দুর্জয়ের জীবনেও ঘটতে থাকে নানান পরিবর্তন। 30 বছর বয়সে সুদর্শন দুর্জয় যখন সোহিনীকে ভালোবেসে বিয়ে করল, তার ঠিক 2 বছরের মাথায় একদিন হার্ট অ্যাটাকে দুর্জয়ের বৃদ্ধা মা সংসারের মায়া ত্যাগ করলেন। মায়ের মৃত্যুর পর সেই অভাবটা উপেক্ষা করার জন্য দুর্জয় নিজেকে কাজের মধ্যে ডুবিয়ে দিয়েছিল। কলকাতা জুড়ে তখন এক হাড় হিম করা সিরিয়াল কিলার দাপিয়ে বেড়াচ্ছে। পরাগ ভক্ত নামে 21 বছরের একটি ছেলে তার বাবা, সৎ মা আর সৎ ভাইকে খুন করে গা ঢাকা দিয়েছিল। আর তারপর যখন পুলিশ হন্যে হয়ে তাকে খুঁজছে, ঠিক সেই সময় সে একই কায়দায় আরও 3 জন আত্মীয়কে ধারালো কোনো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে পালিয়ে যায়। দুর্জয়দের হোমিসাইড ডিপার্টমেন্টে কেসটা আসে।
নিজেকে কাজে ব্যস্ত রাখতে দুর্জয় ওর সমস্ত মনোবল আর বুদ্ধি একত্র করে ইনভেস্টিগেশন শুরু করে দেয়, আর তারপর একটার পর একটা সূত্র ধরে পরাগের কাছে পৌঁছানোর চেষ্টা করতে থাকে। দুর্জয়ের প্রখর বুদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে পরাগও তার হত্যালীলা চালিয়ে যেতে থাকে। দুর্জয়ের জেদ চেপে যায়। আন্দাজ মতো পরবর্তী খুনের আগেই ফাঁদ পেতে হাতে নাতে পরাগকে ধরতে যায় দুর্জয়, কিন্তু ক্ষুরধার পরাগ ওর চোখকে ফাঁকি দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। পরাগ যে এবার সোহিনীকেই ওর পরবর্তী শিকার বানাবে, এটা দুর্জয় স্বপ্নেও কল্পনা করতে পারেনি। ডিউটি থেকে ফিরে ঘরের দরজা খুলে সোহিনীর ক্ষতবিক্ষত ঠান্ডা দেহটা আবিষ্কার করার পর থেকেই দুর্জয় কেমন যেন অদ্ভুত রকমভাবে চুপ করে গেল। বেশ কিছুদিন কাজ থেকে ছুটি নিয়েছিল। অবসর সময়ে আঁকা আঁকির চেষ্টা করত, কিন্তু খালি ক্যানভাসের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকার পরই আর কিছুতেই আঁকাতে মন বসাতে পারত না ও। মায়ের মৃত্যুর পরই সোহিনীর মার্ডারটা দুর্জয়কে একদম ভেতর থেকে নাড়িয়ে দিয়েছিল। বেশ কিছুদিন এরকম চলার পর দুর্জয়ের এক গুপ্তচরের মাধ্যমে পরাগের গোপন ডেরার একটা খোঁজ ওর হাতে আসে। ক্রোধে আর প্রতিশোধের আগুনে দাউ দাউ করে জ্বলতে থাকা দুর্জয় ওর কেরিয়ারের সব থেকে বড় সিদ্ধান্তটা নিতেও দুবার ভাবেনি। ডিপার্টমেন্টকে কোনো রকম ক্লু না দিয়ে সে গোপনে একা অপারেশন চালায়, আর দুর্জয়ের সার্ভিস রিভলভারের বুলেটে এনকাউন্টারে পরাগের ভবলীলা সাঙ্গ হয়। কিন্তু এখানেই বাঁধে একটা ছোট্ট গন্ডগোল। পরাগ সরকারের এক নামজাদা মন্ত্রীর দূর সম্পর্কের ভাগ্নে ছিল। বলা যায় খানিক তার দৌলতেই পরাগ এতদিন নির্বিচারে তার এই খুনোখুনি খেলা চালিয়ে যাওয়ার সাহস পেয়েছিল। পরাগের এনকাউন্টারের পর দুর্জয়ের বিরুদ্ধে এনকোয়ারি শুরু হয়। এত সেন্সিটিভ কেসটা সলভ করতে ও যে ডিপার্টমেন্টকে না জানিয়ে একা দায়িত্ব নিয়ে মিডিয়া আর রাজনীতির সাম্রাজ্য তোলপাড় করে দিয়েছে, তার জন্য দুর্জয়কে কিছু মাসের জন্য সাসপেন্ড করতে বাধ্য হন নীলাদ্রিবাবু। বাড়িতে বসে থাকতে থাকতে এখন বেশিরভাগ সময়টা ক্যানভাসের সামনে বসেই কাটায় দুর্জয়। অনেকদিন ধরেই সোহিনীর একটা পোর্ট্রেট আঁকার চেষ্টা করছিল, কিন্তু এতদিন কাজের মধ্যে ব্যস্ত থাকার পর হঠাৎ এই অফুরন্ত অবসর যেন দুর্জয়কে দিন দিন আরও একাকিত্বের দিকে ঠেলে দিতে থাকে। মগজের পুষ্টি না হওয়া পর্যন্ত ও কোনো দিকে মন বসাতে পারে না। কাহাতক সারাদিন কফি খেয়ে ক্যানভাসের সামনে এমন হাঁ করে বসে থাকা যায়। ভেতরের শূন্যতাটা যদি রং দিয়ে ক্যানভাসের পর্দায় ফুটিয়ে তুলতে পারত, তাহলে হয়তো মনের ভেতরের চাপা কষ্টটা একটু হলেও লাঘব করা যেত। দুর্জয়ের ফোনটা হঠাৎ বেজে উঠতেই চিন্তার জট ছেড়ে গেল। তুলিটা নামিয়ে রেখে ফোনটা ধরে বলল, গুড আফটারনুন স্যার। ওপাশ থেকে নীলাদ্রিবাবু বলে উঠলেন, কেমন আছো দুর্জয়? আছি স্যার, একলা মানুষ। যতদিনে এনকোয়ারি শেষ হচ্ছে কাজে জয়েন করতে পারবো না। ঘরে বসে থেকে থেকে জং পড়ে যাচ্ছে শরীরে। আপনি তো জানেনই সব। নীলাদ্রিবাবু অল্প হেসে বললেন, তোমার মতো তুখর অফিসারকে সাসপেন্ড করে এমনিতেই গিল্টে ভুগছি, উপরে গিয়ে দিবাকরের কাছে কি করে মুখ দেখাবো জানি না। না না স্যার, এরকম বলবেন না। আপনি যা করেছেন সেটা একদমই ঠিক করেছেন। আমি শুধু বলছিলাম, মাথা খাটানোর কেস ছাড়া এর আগে তো কখনো এতটা সময় বসে কাটাইনি, সেটা একটু খটকাচ্ছে। বলে একটা হালকা হাসি হাসে দুর্জয়। নীলাদ্রিবাবু বলে ওঠেন, তাহলে তো তোমার জং ছাড়ানোর ব্যবস্থা হয়েই গেছে ধরে নাও। যে কথাটা বলার জন্য তোমাকে ফোন করা, হোমিসাইড ডিপার্টমেন্টের হাতে একটা নতুন কেস এসেছে। বেলেঘাটার একটা বাড়িতে এক ভদ্র মহিলার ঝুলন্ত ডেড বডি পাওয়া গেছে। ব্যাপারটা বেশ জটিল, বুঝলে। আত্মহত্যা না হয়ে খুন হওয়ার আশঙ্কার দিকে কয়েকটা প্রমাণ যথেষ্ট ইঙ্গিত দিচ্ছে। এখন ব্যাপারটা হচ্ছে, ভদ্র মহিলার সাথে সরকারের উপর মহলে একটা স্ট্রং কানেকশন আছে, সুতরাং স্বভাবত এই চাপটা আমাদের ঘাড়ে এসে পড়েছে।
যত তাড়াতাড়ি সম্ভব কেসটা আমাদের ক্লোজ করতে হবে। হাই প্রোফাইল তো, সামনে আবার ইলেকশন। এখন মুশকিল হলো তুমি আপাতত সাসপেন্ডেড, তাই অফিসিয়ালি আমি তোমাকে কেসটা সলভ করার পারমিশন দিতে পারবো না যতক্ষণ না এনকোয়ারি কমিটি তোমাকে পরাগ ভক্তর এনকাউন্টারের কেসটা থেকে ক্লিন চিট দিচ্ছে। আর তাছাড়া কেসটা যাতে এখনই মিডিয়ার হাতে ডিসক্লোজ না হয় সেটাও তো মাথায় রাখতে হবে। একমাত্র তোমার বুদ্ধিমত্তা আর সাহসের উপরই আমার ভরসা আছে দুর্জয়। দুর্জয় চোখ বুঝে কিছুক্ষণ মনে মনে কিছু চিন্তা করল, তারপর বলল, বুঝেছি স্যার, আপনি নিশ্চিন্তে থাকুন, আমি ব্যাপারটা দেখছি। হ্যাঁ, যাক, নিশ্চিন্ত হলাম দুর্জয়। শুধু খেয়াল রেখো, তুমি যে আন্ডার কভার হয়ে মিস পারমিতা চাকলাদারের কেসটা হ্যান্ডেল করতো, এটা যেন বিশ্বস্ত কয়েকজন ছাড়া আর কারুর কানে না পৌঁছয়। আমি ঘটনাস্থলে তমসাকে সাদা পোশাকে পাঠিয়ে দিয়েছি, ও তোমাকে কেসের সব ডিটেলস দিয়ে দেবে। লোকেশনটা আমি তোমায় সেন্ড করে দিচ্ছি। অল দ্য বেস্ট দুর্জয়, কিপ মি আপডেটেড। নীলাদ্রিবাবুর ফোনটা নামিয়ে রেখে ক্যানভাসটার আঁচড়গুলোর দিকে তাকিয়ে চুপচাপ কফিটা শেষ করল দুর্জয়। তারপর দেওয়াল আলমারি খুলে সার্ভিস রিভলভারটা কোমরে গুঁজে নিল। একটা শার্ট, জিন্স আর চোখে সানগ্লাস লাগিয়ে দরজায় তালা দিতে দিতে দুর্জয় দেখল নীলাদ্রিবাবু বেলেঘাটার মিস পারমিতা চাকলাদারের বাড়ির ঠিকানাটা ওর মোবাইলে হোয়াটসঅ্যাপ করে দিয়েছেন। রাস্তায় নেমে দুপাশের ট্রাফিক দেখে সাবধানে মেইন রোডটা পার করে বাসস্ট্যান্ডের দিকে হাঁটতে লাগলো দুর্জয়। বেলেঘাটার বাড়িটার সামনে পৌঁছতেই গেটের বাইরেই দুর্জয়ের সঙ্গে দেখা হয়ে গেল তমসার। বেশ কিছু মাস হলো হোমিসাইড ডিপার্টমেন্টে নতুন জয়েন করার পর থেকেই দুঁদে ডিটেকটিভ দুর্জয় দেবনাথের নাম শুনে আসছে। এমনকি সম্প্রতি পরাগ ভক্তর মতো একটা জঘন্য ক্রিমিনালকে এনকাউন্টারে মারার পর মিডিয়াতে যে জলঘোলা হতে শুরু করেছে তার দায় সামলাতে হচ্ছে দুর্জয় দেবনাথকে, একথাও তমসার অজানা নেই। কয়েকদিন ধরেই এই মানুষটার সাক্ষাৎ পাওয়ার আশায় ছিল ও। আজ নীলাদ্রি স্যারের জন্যেই এই মানুষটার সাথে অপ্রত্যাশিতভাবে দেখা হওয়ার সুযোগটা পেয়ে মনে মনে ভীষণ কৃতজ্ঞ বোধ করছিল তমস্যা। ডু নট ক্রস লেখা বাঁধনগুলো টপকে বিশাল বাড়িটার ভেতরে ঢুকতে ঢুকতে দুর্জয় তমসার দিকে ফিরে বলল, মিস চাকলাদার কি এখানে একাই থাকতেন? তমসা মুখে একটা হাসি এনে হাত কচলাতে কচলাতে বলে, হ্যাঁ স্যার, আমি ইনভেস্টিগেশন করে সেরকম খবরই পেয়েছি। ভদ্রমহিলার আর কোনো অ্যাটাচমেন্ট না থাকলেও বেশ কিছু ছেলে বন্ধু ছিল, তারা মাঝে মাঝে এসে পার্টি করে যেত। ভদ্রমহিলার এক্স হাজব্যান্ড সংসদের একজন অ্যাক্টিভ মেম্বার হওয়ায় ভদ্রমহিলার টাকা পয়সার খুব একটা অভাব ছিল না। এছাড়া তিনি গভর্নমেন্টের উইমেন ওয়েলফেয়ারের তরফ থেকেও প্রতিনিধিত্ব করতেন। তার কালিগস আর বা ফ্রেন্ডস সবাই এই ঘটনায় খুব শকড। এক্স হাজব্যান্ড সমরেশ বাবুর সাথেও আমাদের কথা হয়েছে, তিনি কিছু জানতে পারেননি। সবাই বলছে পারমিতা চাকলাদার হাসি খুশি খোলা মনের মানুষ ছিলেন। তিনি যে কেন হঠাৎ এইভাবে সুইসাইড করলেন সেটা এখনো অজানা। ডিপ্রেশন বা অন্য কোনো কারণ থাকলেও সেগুলো আমাদের কাছে এখনো অজানা। তাছাড়া মিস চাকলাদারের মৃত্যুর আগে থেকেই নাকি খারাপ হয়ে গেছিল ওই বাড়ির উল্টো দিকের কমপ্লেক্সে লাগানো সমস্ত সিসিটিভি, তাই কোনো ফুটেজও পাওয়া যায়নি। প্রতিবেশী এক ভদ্রলোক জানিয়েছেন মিস চাকলাদার মৃত্যুর আগের দিন তার বাড়িতে এসেছিল তার কয়েকজন বন্ধু। ভেতর থেকে হইচই করার শব্দ ভদ্রলোকের কানে এসেছিল। ঘণ্টা তিনেক আগেও তিনি বাইরে বেরিয়ে মোড়ের মাথার দোকানটা থেকে এক বাক্স সিগারেট কিনেছিলেন। দোকানের ছেলেটার অ্যালিবাই স্ট্রং, বেশ খোশ মেজাজেই নাকি তার সাথে গল্প করেছিল মিস চাকলাদার। তারপর বাড়ি ফিরে যে ঠিক কী হয়েছিল সে কথা কারোর জানা নেই। সেদিনও ওনার মৃত্যুর আগে অন্য কাউকে আসতে বা যেতে দেখেনি পাড়ার লোকেরা। এই যে স্যার, আমাদের ইনভেস্টিগেশনের কিছু ডিটেলস আর ছবি ফাইলে সবটা আছে। তমসার কথা মন দিয়ে শুনতে শুনতে ঘরের চারপাশটা হেঁটে হেঁটে দেখছিল দুর্জয়। ভদ্রমহিলা বেশ শৌখিন ছিলেন বলতে হবে। ঘরের চারিদিক দামি দামি ওয়াল পেন্টিংস আর কয়েকটা বেশ পুরনো অ্যান্টিক জিনিসপত্র দিয়ে সাজানো রয়েছে। তমসার হাত থেকে ফাইলটা নিয়ে সেটাই পাতা উল্টে উল্টে চোখ বোলাতে লাগলো দুর্জয়।
পারমিতা চাকলাদারের ফ্যামিলি হিস্ট্রি, সাসপেক্টদের ইন্টারোগেশনের নোটসগুলোয় চোখ বোলাতে বোলাতে ডেড বডির কিছু ছবি পাওয়া গেল। সেগুলো চোখের সামনে এনে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে দেখতে দুর্জয় বলল, আরে এটা তো মিস চাকলাদারের ডেড বডি উদ্ধারের জায়গাটা নয়। আমি ছবিতে যে ঘরটা দেখলাম সে ঘরটা কোথায়? তমসা আঙুল দেখিয়ে বলল, হ্যাঁ, সেই ঘরটা দোতলায় স্যার। সেটাই আশ্চর্য জানেন তো, ঘরটায় কোনো জানলা নেই, একদম ফাঁকা ঘর। এমনকি সেরকম কোনো আসবাবপত্রও নেই যার উপর দাঁড়িয়ে সুইসাইড করবে ভিকটিম। যদি মার্ডার হয়ে থাকে তাহলে খুনি পালালো কোন পথ দিয়ে? দরজা ভেতর থেকে বন্ধ ছিল। পেপার দিতে আসে যে ছেলেটা, সে অনেকক্ষণ ডাকাডাকি করে সাড়া না পেয়ে পাড়ার লোকজনদের ডেকে আনে, আর তারপর দরজা ভেঙে ওনার প্রতিবেশীরা ডেড বডিটা আবিষ্কার করে আমাদের খোঁজ দেয়। বডি পোস্টমর্টমের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে। চলুন স্যার, ওপরের সেই ঘরটায় যাই। বলে তমসা দুর্জয়কে অনুসরণ করতে বলে সিঁড়িতে জুতোর শব্দ করে উঠতে লাগলো। ক্যাট শব্দ করে কাঠের দরজাটা খুলে দোতলার উত্তর দিকের ঘরটায় ঢুকে দুর্জয় বুঝতে পারল তমসার বর্ণনা কাঁটায় কাঁটায় সত্যি। ঘরটায় আসবাব বলতে প্রায় কিছুই নেই। সিলিং থেকে ঝুলন্ত ফ্যানটা দেখেই ও বুঝতে পারল এই ফ্যানটা থেকেই ফাঁস দিয়ে মিস চাকলাদারকে ঝোলানো হয়েছিল। দুর্জয় লাফ দিয়ে ফ্যানটার তলায় দাঁড়িয়ে নিচ থেকে ভালো করে খুঁটিয়ে দেখতে লাগলো। তারপর ঝুঁকে নিচু হয়ে মেঝেতে হাত বুলিয়েই ভ্রু দুটো কুঁচকে গেল দুর্জয়ের। মেঝে অসম্ভব ভেজা, আর জলের ধারা গড়িয়ে ঘরের কোণার দিকটায় গিয়ে মিশে গেছে। ডেড বডি উদ্ধারের এতক্ষণ পরেও সমস্ত জায়গাটা এমনভাবে ভিজে আছে যেন দেখলে মনে হয় বালতি বালতি জল জায়গাটায় ঢালা হয়েছিল। এই দিকটায় রোদের তেজ একটু কম হওয়ায় এতক্ষণেও জায়গাটা পুরোপুরি শোকায়নি। দুর্জয় সিলিংয়ের দিকটা দেখতে দেখতে বলল, সিলিংয়ে তো কোথাও কোনো ফাট নেই। 2-3 দিন এখানে বৃষ্টিও হয়নি তেমন। তাহলে এখানে তো জল এলো কোথা থেকে তমসা? তমসা কিছু বুঝতে না পেরে হাঁ করে দুর্জয়ের মুখের দিকে তাকিয়েছিল। দুর্জয় হাতটা নাকের কাছে এনে কয়েকবার শুকে বলল, আচ্ছা, তোমার কি মনে হয় মিসেস চাকলাদার যদি সুইসাইড করে থাকেন তাহলে অত উঁচুতে উনি কিসের উপর দাঁড়িয়ে ফ্যানের সঙ্গে ফাঁস লাগিয়েছিলেন? সেটাই বুঝতে পারছি না স্যার। এই ঘরে তো তেমন কোনো আসবাবও নেই। এক্স্যাক্টলি। আমি ডেড বডির ফটোগুলো ভালো করে দেখার সময় কয়েকটা জিনিস খেয়াল করলাম। সাধারণত আত্মহত্যা করলে মৃত্যুর সময় কিন্তু ভিকটিম বাঁচার চেষ্টা করে, ফলে তার চোখ স্বাভাবিকের তুলনায় বড় হয়ে যাবে, জিভ বেরিয়ে আসবে, লালা মাখা থাকবে, হাতের মুঠোও শক্ত থাকবে, চেহারাও অনেকটা বিভৎস হয়ে যাবে। কিন্তু এখানে মিস চাকলাদারের শরীরে কোনো রকম কোনো বিকৃতি নেই, যেন তিনি ঘুমোতে ঘুমোতে আত্মহত্যা করেছেন। আর তার থেকেও ইম্পর্ট্যান্ট, গলায় ফাঁসের চিহ্ন হবে ইংরেজি অক্ষর ভি এর মতো। কিন্তু তুমি যদি ভালো করে লক্ষ্য করো তাহলে দেখবে মিস চাকলাদারের গলায় ফাঁসের চিহ্ন কিন্তু এখানে আছে ও এর মতো। যদি কাউকে মেরে ঝুলিয়ে দেওয়া হয় তাহলে তার গলার ফাঁসে এই পার্থক্যটা দেখা যাবে। পুলিশের যে ডাক্তার দেখতে এসেছিল সে কিন্তু ভিকটিমের দেহ পরীক্ষা করে বলেছে তার শরীরের কোনো হাড় ভাঙা নেই। তোমার ফাইলটাতেও এটাই লেখা আছে। তমসা জল জলে চোখে বলল, বুঝতে পারছি স্যার। আত্মহত্যা করলে মানুষ যে সবসময় শ্বাসরোধ হয়ে মারা যাবে এমন নয়। ঘাড় ভেঙে মস্তিষ্কে আঘাত লেগেও তার মৃত্যু হতে পারে। কিন্তু এখানে মিস চাকলাদারের দেহে কোনো আঘাতের চিহ্ন নেই। তার মানে কি অজ্ঞান করে তারপর মেরে ফাঁসে ঝুলিয়ে ব্যাপারটাকে আত্মহত্যার রূপ দেওয়া হয়েছে? কিন্তু তাও যদি হয় তাহলে খুনি এত উপরে বডিটাকে ঝোলালো কি করে? পালালো কোথা দিয়ে? সব দরজা ভেতর থেকে বন্ধ ছিল। গুড কোয়েশ্চেন তমসা। আর তাছাড়া তোমার ফাইলে দেখলাম পুলিশের ডাক্তারবাবু হাতের ছাপ পরীক্ষা করে বলেছেন গলায় ফাঁস লাগানো হয়েছিল যে জিনিসটা দিয়ে সেটাই মিস চাকলাদারের বাম হাতের থাম্ব, ইন্ডেক্স আর লিটল ফিঙ্গার ছাড়া আর কোনো ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যায়নি। তুমি কি জানো মিস চাকলাদার লেফটি ছিলেন কিনা? জানি স্যার,
ওনার ব্যবহার্য সব জিনিসেই ওনার ডান হাতের আঙুলের ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে, বাম হাতের নয়। রাইট। আমি নিচের ড্রয়িং রুমে টেবিলে মিস চাকলাদারের একটা ছবি দেখেছি। উনি ডান হাতে পেন নিয়ে ডায়েরিতে একটা লিখছিলেন কিছু। সুতরাং এটা বোঝা যাচ্ছে ভিকটিম লেফটি ছিলেন না। আর তাই শুধুমাত্র বাম হাতে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করা মিস চাকলাদারের একার পক্ষে সম্ভব নয়। তমসা, আমার মনে হয় খুনি অনেক আগে থেকেই ঘরের ভিতর ঘাপটি মেরে উপযুক্ত সময়ের অপেক্ষা করছিল। তারপরে দক্ষতার সাথে কাজ শেষ করে সকাল পর্যন্ত ঘরের ভেতরেই ঘাপটি মেরে বসেছিল। সকালে যখন পাড়ার লোকেরা দরজা ভেঙে ঘরে ঢুকে আসে, তখনই সেই সুযোগে সে ভিড়ের মধ্যে কোনোভাবে মিশে যায় এবং এখান থেকে পালিয়ে যায়। তমসা ঘরের মেঝেতে উবু হয়ে বসে ফ্লোরটা হাত দিয়ে পরীক্ষা করতে থাকে। দুর্জয় ঘরের চারপাশটায় বুটের খটখট আওয়াজ করে খানিকক্ষণ হেঁটে বেড়াল। তারপর দরজার কাছটায় এসে পকেট থেকে একটা সিগারেট বার করে ঠোঁটে গুঁজে দেশলাই দিয়ে ধরাতে যাবে, এমন সময় দরজার ডান পাশের কোণাটায় চোখ পড়তেই থমকে গেল দুর্জয়। চৌকো সাদা মতো কি একটা যেন সেখানে পড়ে রয়েছে। জায়গাটা একটু আলো কম বলেই সেটা হয়তো চট করে কারোর নজরে পড়েনি। নিচু হয়ে কার্ডটা কুড়িয়ে নিয়ে সেটা পড়তে পড়তে দুর্জয় চেঁচিয়ে বলল, আই থিঙ্ক ইউ মাস্ট সি দিস তমসা। এটা একটা স্পা সেন্টারের মেম্বারশিপের কার্ড। নাম বিউটি অ্যান্ড ফিট স্পা সেন্টার। তুমি চেনো লোকেশনটা? একটু লাজুক মুখে তমসা বলল, আমার আর স্পা সেন্টারে যাওয়ার সময় কোথায়? তবে কলেজে থাকতে ওই এলাকায় আমার এক্স বয়ফ্রেন্ডের সাথে কফি খেতে যেতাম, ওই স্পা সেন্টারের কাছেই, লাক্সারি কফিটেরিয়াতে। আমার এক কলিকের কাছে শোনা স্টিম বাথের জন্য নাকি ওই স্পা সেন্টারটা বেশ ফেমাস। অনেক নামি দামি ক্লায়েন্ট ওখানে স্টিম বাথ নিতে যান। আমাদের ব্রেকআপের পর থেকে ওই অঞ্চলে আর সেরকম যাওয়া হয়নি। বলতে বলতেই হঠাৎ একটু চঞ্চল হয়ে ওঠে তমসা। তারপর আতিপাতি করে ফাইলটা ঘেঁটে একটা ছবি বার করে দুর্জয়ের দিকে এগিয়ে দিতে দিতে বলে, দেখুন স্যার, আমার এখন খেয়াল হলো মিস চাকলাদারের যে জিনিসগুলো বাজেয়াপ্ত করা হয়েছিল তার মধ্যে ওনার পার্সে এই সেম কার্ডটা ছিল, কিন্তু মুশকিল হলো কার্ডে মেম্বারদের নাম লেখা নেই। দুর্জয় ছবিটা ভালো করে দেখতে দেখতে বলল, আমার মন বলছে এই কার্ডটা খুনি যখন মিস চাকলাদারের বডিটা সিলিংয়ে ঝোলাচ্ছিল তখনই অসাবধানে তার পকেট থেকে এটা উড়ে গিয়ে দরজার কোণার অন্ধকারে আটকে গেছিল। আততায়ী আর ভিকটিম একে অপরকে চিনত, আর তারা দুজনেই একই স্পা সেন্টারের মেম্বার। আমাদের এখনই একবার এই বিউটি অ্যান্ড ফিটে যেতে হবে, অ্যাজ সুন অ্যাজ পসিবল। এখান থেকে যেতে কতটা সময় লাগবে? তমসা হাত ঘড়িটা দেখে মনে মনে একটু ভেবে নিয়ে বলল, স্যার, আমার স্কুটি বাইরে পার্ক করা আছে। আমরা এখনই রওনা দিলে যদি সেরকম ট্রাফিক না থাকে তাহলে আধা ঘন্টার মধ্যে পৌঁছে যেতে পারবো আশা করি। দুর্জয় এক্সেলেন্ট বলে দরজাটা খুলে সিঁড়ির দিকে এগিয়ে গেল। রাস্তায় ট্রাফিক থাকার কারণে বিউটি অ্যান্ড ফিট স্পা সেন্টারটার সামনে পৌঁছতে সময় লাগলো পাক্কা 1 ঘন্টা 10 মিনিট। সেন্টারটার সামনে তমসা স্কুটিটা স্ট্যান্ড করতেই ওরা বুঝতে পারলো এখানে অস্বাভাবিক কিছু একটা ঘটেছে। স্পা সেন্টারটিকে ঘিরে জটলা করে দাঁড়িয়ে আছে বেশ কিছু লোক। কেউ কেউ আবার মোবাইল বার করে ভিডিও করছে। ব্যাপারটা বোঝার জন্য ভিড় ঠেলে এগিয়ে যেতে যেতে দুর্জয় শুনল আজ সকালে এখানে ইকোনমিক্সের প্রফেসর ডক্টর বিক্রম বাগচি খুন হয়েছেন। তাড়াতাড়ি করে গেটে আই কার্ড দেখিয়ে ম্যানেজারের ঘরের দিকে পা বাড়ালো দুর্জয় আর তমসা। ম্যানেজার গোমড়া মুখে নিজের কেবিনে বসেছিলেন। দুর্জয় আর তমসার পরিচয় পেয়ে ওদের বসতে বলে রুমালে চোখ মুছে নাক টানতে টানতে বললেন, আমার এখানে যে এরকম বিভৎস খুন হবে বিশ্বাস করুন কোনো দিন স্বপ্নেও ভাবিনি। প্রফেসর স্যার খুব ভালো মানুষ ছিলেন, কোনো দিন কারোর সাথে পাচে থাকতেন না। এনাকে যে কে এমন ভাবে হরিবল। তমসা জিজ্ঞেস করলো, আমরা তো অন্য একটা কেসের ইনভেস্টিগেশনের ব্যাপারে এখানে এসেছিলাম।
তা আপনি পুলিশে খবর দিয়েছেন? নাক টানতে টানতে ম্যানেজার বললেন, হ্যাঁ ম্যাডাম, আমি তো কেবিনেই ছিলাম। তখন সকাল 9টা হবে। আমাদের রেগুলার কাস্টমাররা মূলত একটু হাই প্রোফাইল থেকে বিলং করে, তো তাই 11টার আগে সেরকম কেউ আসে না। শুধু কলেজ যাওয়ার থাকলে প্রফেসর স্যার মাঝে মধ্যে 9টা নাগাদ এখানে আসতেন। আজ সকালে কেউ আসাও শুরু করেনি তখনও। আমাদের এখানে একটা নিয়ম আছে, স্টিম বাথ নেওয়ার আগে সবাই নিজের পোশাক পরিবর্তন করে স্নান ঘরে নিজেদের মতো কিছু জিনিস নিয়ে আসতেন। প্রফেসর সাহেব যেমন সাথে করে বই নিয়ে আসতেন, কিছুক্ষণ পড়তেন, তারপর স্নান করতেন। ও হ্যাঁ, আজ সকালে ওনার সাথে 1-2 নিউ কাস্টমার আর মজুমদার বাবুও এসেছিলেন। তমসা ভ্রু কুঁচকে জিজ্ঞেস করলো, কোন মজুমদার? পুরো নাম কি? ম্যানেজার ভদ্রলোক একটু ভয় ভয় বললেন, পৃথ্বীশ মজুমদার, আমাদের এখানে রেগুলার কাস্টমার। একটা বিদেশি ব্যান্ডে ভায়োলিন বাজায়, দারুণ হাত ভদ্রলোকের, গান পাগল মানুষ। উনিও সাথে করে একটা আইপড নিয়ে আসতেন, গান শুনতেন। প্রফেসর স্যার আর উনি তো একসাথেই ভেতরে ছিলেন, সাথে ওই নিউ কাস্টমার, কি যেন নাম, হ্যাঁ সনৎ পাল। তো হয় কি, আইপডটা রেখে কিছুক্ষণের জন্য বাইরে এসেছিলেন মজুমদার বাবু। ওনার আবার স্মোকিং এর একটু আছে আর কি। তো আমাদের এখানটা নন স্মোকিং জোন হওয়ায় উনি বাইরে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছিলেন। হঠাৎ স্নান ঘরের দিক থেকে একটা কাস্টমারের চিৎকার শুনে আমাদের এক এমপ্লয়ি সেদিকে ছুটে গিয়ে দেখে বাথটবে রক্তে মাখামাখি হয়ে প্রফেসর স্যার পড়ে রয়েছেন। একটা ধারালো কিছু দিয়ে বুকের বাঁ দিকটাকে ফুটো করে দিয়েছে। সেই দেখেই আতঙ্কে চিৎকার করে উঠেছিল সদ্য আগত এক কাস্টমার। আমার কাছে খবর আসলে আমি সঙ্গে সঙ্গে সিকিউরিটিকে ডেকে পাঠাই। তারা এসে উপস্থিত সকলকে তন্ন তন্ন করে সার্চ করে কোনো ধারালো অস্ত্র জাতীয় কিছু খুঁজে পায়নি। বাধ্য হয়ে তাদের যেতে দিতে হয়। মজুমদার বাবু তো ভদ্রলোককে অনেকদিন ধরেই চিনতেন। উনি খুব শকড হয়ে পড়েছিলেন। জল টল খাইয়ে কোনো মতে সুস্থ করে তাকে বাড়ি পাঠানোর ব্যবস্থা করা হয়। তারপর আমি পুলিশে খবর দিলাম। তারপর এই আপনারা এলেন। তমসা সবটা শুনে নিয়ে বলল, আচ্ছা, আজ সকাল থেকে যত কাস্টমার এসেছে তাদের সকলের নাম, ঠিকানা, ফোন নম্বর, ছবি, যা ডিটেলস আছে সব আমাদের চাই। আপনি ব্যবস্থা করুন। ম্যানেজার ভদ্রলোক মুখ কালো করে কম্পিউটারে কিছু খুঁজতে লাগলেন। দুর্জয় এতক্ষণ চুপ করে তমসাকে লক্ষ্য করছিল। এবার গলা খাকারি দিয়ে বলল, আপনাদের এখানে সিসিটিভি নেই? আসলে স্যার, আমাদের সবকটা ঠিক মতো কাজ করে না, তাই আর কি। বুঝেছি। আচ্ছা, এই যে নিউ কাস্টমার, কি নাম বললেন যেন? হ্যাঁ, ওই সনৎ পাল, ও এর আগে এখানে কতবার এসেছে? 2-1বার হবে স্যার। আমাদের কাছে রেগুলার কাস্টমারদের ছবি আছে স্যার, দেখবেন? দুর্জয় আর তমসা ঝুঁকে পড়ে কম্পিউটার মনিটরে মনোযোগ দিয়ে প্রত্যেকটা চেহারা খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো। একটা খটকা মনে অনেকক্ষণ থেকে ঘুরছে, সেটাই যেন কম্পিউটার স্ক্রিনে খুঁজতে লাগলো দুর্জয়। দেখতে দেখতে একটা ছবি দেখেই ও চমকে উঠল। পারমিতা চাকলাদার। পকেট থেকে মিস চাকলাদারের ঘর থেকে পাওয়া কার্ডটা এগিয়ে দিয়ে ঘাড় ঘুরিয়ে ম্যানেজারকে প্রশ্ন করলো, পারমিতা চাকলাদার আপনাদের রেগুলার কাস্টমারের মধ্যে একজন। উনি শেষ কবে এখানে এসেছিলেন? ম্যানেজার ভদ্রলোক একটু ভেবে নিয়ে বললেন, ম্যাডাম তো আমাদের অনারারি কাস্টমার। উনি আগে প্রায় এখানে আসতেন, আড্ডা মারতেন, স্টিম বাথ নিতেন। স্নান ঘরে আড্ডা দেওয়ার জায়গাটায় শুধু মেল ফিমেল কাস্টমারদের একসাথে রাখা হয়। তাদের সময় কাটানো হলে তারপর আমাদের এমপ্লয়িরা তাদের আলাদা আলাদা বাথটব অব্দি পৌঁছে দেয়। ম্যাডাম তো ব্যস্ত মানুষ, উনি সম্ভবত গত সপ্তাহে শেষ এসেছেন। ও হ্যাঁ, সেদিন ওনার সাথে আড্ডা দিতে প্রফেসর স্যার, মজুমদার বাবু, নামজাদা উকিল সায়ন্তন শিকদার আর হ্যাঁ, তাই তো এই সনৎ পাল লোকটিও এসেছিল। সম্ভবত কোনো বিজনেস ফ্যাক্টরির সাথে যুক্ত ভদ্রলোক। আমাদের এন্ট্রিতে তাই লেখা আছে। উনি আবার
স্নানের আগে সফট ড্রিঙ্ক করার জন্য হাতে করে একটা ছোট থার্মাস নিয়ে আসতেন। আজকেও এনেছিলেন। স্নানের আগে ওটা বাইরে রেখে তারপর স্নানে যেতে যাবেন, ভেতরে ঢুকে দেখেন এই কাণ্ড। আচ্ছা স্যার, খুনটা কে করলো? দুর্জয় মনে মনে কিছু একটা ভাবছিল। ম্যানেজারের প্রশ্নের উত্তর না দিয়ে হঠাৎ চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে বলল, পুলিশ এখনো এসে পৌঁছয়নি মানে তো বডিটা এখনো এখানেই আছে, সেটা একবার দেখা যায় কি? আলিশান স্নানঘরটা পেরিয়ে এসে সুসজ্জিত বাথরুমের দামি পর্দা সরিয়ে বাথটবের দিকে চোখ দিতেই সমস্ত গা গুলিয়ে উঠল তমসার। গোটা বাথটবটা টকটকে লাল রক্তে ভরে আছে। দেওয়ালের এদিক ওদিক লেগে রয়েছে তাজা রক্তের ছিটে। সেই বাথটবের মধ্যে পেছন দিকে ঘাড় এলিয়ে শুয়ে রয়েছেন প্রফেসর বিক্রম বাগচি। চোখ বড় বড় করে খোলা, বুকের বাঁ দিকটায় কেউ যেন ধারালো কোনো অস্ত্র দিয়ে ফুটো করে দিয়েছে। সেখান থেকে গল গল করে রক্ত বেরিয়ে এসে বাথটবের জলে মিশে যাচ্ছে। হঠাৎ দেখলে মনে হয় যেন এক বাথটব ভর্তি রক্তের মধ্যে আনন্দে স্নান করতে মগ্ন ছিলেন প্রফেসর বাগচি। সে এক বিভৎস পৈশাচিক দৃশ্য। তমসা মুখে একটা রুমাল চাপা দিয়ে দরজা দিয়ে বাইরে বেরিয়ে এলো। দুর্জয় একটুক্ষণ সেদিকে তাকিয়ে বাথটবটার কাছে এগিয়ে গেল। তারপর নিচু হয়ে ঝুঁকে প্রফেসরের বুকের ক্ষতটার গভীরতা বোঝার চেষ্টা করল। ম্যানেজারের কথা মতো সেই সময় উপস্থিত প্রত্যেকের কাছে তন্ন তন্ন করে খুঁজেও কোনো ধারালো জিনিস খুঁজে পাওয়া যায়নি। মৃতদেহের বুকের কাছে নাকটা নিয়ে যেতেই হঠাৎ চমকে উঠল দুর্জয়। চারপাশে রক্তের গন্ধ ছাপিয়ে একটা আষ্টে গন্ধ এবার ওর নাকে ধাক্কা দিল। এই একই গন্ধটা আজ সকালেই মিস পারমিতা চাকলাদারের ঘরের ভিজে মেঝে পরীক্ষা করতে গিয়ে নাকে এসেছিল দুর্জয়ের। নাকে একটা রুমাল চাপা দিয়ে ম্যানেজারের দিকে তাকিয়ে বলল, আচ্ছা, সেই নতুন লোকটি মানে ওই সনৎ পাল যে খুনের আগে প্রফেসর বাগচির সঙ্গে স্নান ঘরে আড্ডা দিচ্ছিল, ওনার সঙ্গে একটা থার্মাস থাকে বলেছিলেন, তা সেটা পরীক্ষা করা হয়েছিল ভালোভাবে? ম্যানেজার ভদ্রলোক মাথা নেড়ে বললেন, হ্যাঁ স্যার, সিকিউরিটি প্রত্যেকের জিনিসগুলোই আমার সামনে ভালোভাবে পরীক্ষা করেছে। ওদের কারোর ধাঁচ থেকে কিচ্ছু পাওয়া যায়নি যেটা দিয়ে প্রফেসর বাগচিকে এমনভাবে বিভৎসভাবে খুন করা যায়। দুর্জয় চিন্তিত মুখে বলল, স্ট্রেঞ্জ। কিসের বিজনেস ছিল ভদ্রলোকের? তা তো ঠিক। এন্ট্রিতে লেখা আছে স্যার। আচ্ছা, উনি তো এখানে মেম্বারশিপ নেননি, আর তাই সনৎ পালের ছবি আপনাদের এখানে নেই, আর সিসিটিভিও কাজ করছে না। সুতরাং এবার আপনি খুব ভালো করে ভেবে বলুন তো, ভদ্রলোকের মধ্যে কোনো বিশেষ বৈশিষ্ট্য কি আপনার মনে আছে? বিশেষ? শ্যামলা রং, লম্বা চেহারা, মাথায় শীতে করা চুল। ভদ্রলোক প্রথম যেদিন এখানে আসেন সেদিন রিসেপশনের ছেলেটা না আসায় আমি জায়গাটা সামলাচ্ছিলাম। তিনি রেজিস্টারে বাঁ হাত দিয়ে সই করে ওই হাতেই পেনটা আমাকে হাসি মুখে ফিরিয়ে দিয়েছিলেন। হয়তো উনি লেফটি বলেই আমার মনে থেকে গেছে ব্যাপারটা। আর হ্যাঁ, ভদ্রলোকের ঘাড়ের কাছে একটা ট্যাটু আছে, জোডিয়াক সাইন। সম্ভবত ভদ্রলোকের রাশি ক্যান্সার। দুর্জয়ের মাথাটা অল্প অল্প দপদপ করে যন্ত্রণা হচ্ছিল অনেকক্ষণ থেকে। বেশ কয়েক সপ্তাহ কাজের মধ্যে না থেকে ওর শরীর মগজে মনে হচ্ছে সত্যি মরচে পড়তে লেগেছে। এতদিন পর হঠাৎ করে এতটা ছুটোছুটি, টেনশন, ট্রাফিক আর রোমহর্ষক দুটো খুন, এতটা চাপ মনে হয় মাথাটা সহ্য করতে পারছিল না। বাইরে বেরোতে বেরোতে তমসাকে দেখে দুর্জয় বলল, অনেকক্ষণ হয়ে গেল, লোকাল থানা থেকে কেউ এসে পৌঁছলো না। তমসা, তুমি নিজে একবার ডিপার্টমেন্টে কল করে ফোর্স পাঠাতে বলো। আমি আপাতত অফ ডিউটি। আর হ্যাঁ, ম্যানেজারের কাছ থেকে সমস্ত ডিটেলস নিয়ে নাও। প্রত্যেক সাসপেক্টের বাড়িতে লোক পাঠাও। আজ সকাল থেকে যারা যারা উপস্থিত ছিল তাদের প্রত্যেকের খবর আমার চাই। স্পেশালি প্রফেসর বাগচি আর পারমিতা চাকলাদারের সঙ্গে যে গ্রুপটা এখানে স্টিম বাথ নিতে আসতো, সেই গ্রুপের কারা কারা নিয়মিত মিস পারমিতা চাকলাদারের বাড়িতে পার্টি করতে যেত সেটা মিলিয়ে দেখাটা অত্যন্ত জরুরি, যতক্ষণ এই দুটো বডির পোস্টমর্টম রিপোর্ট হাতে আসছে। ও হ্যাঁ, স্কেচ আর্টিস্টকে বলো সনৎ পালের একটা ইলাস্ট্রেশন বানাতে। ম্যানেজার বাবু তোমাকে হেল্প করবে। এক্সকিউজ মি।
বলে গটগট করে সেখান থেকে দরজা খুলে বাইরে বেরিয়ে এলো দুর্জয়। তমসা শুধু সম্ভ্রমের চোখে ওর স্যারের দিকে তাকিয়ে ঘট করে একবার মাথা নাড়ালো। দরজা ঠেলে বাইরে এসে স্কুটির সামনেটায় দাঁড়িয়ে একটা সিগারেট ধরালো দুর্জয়। পরপর কয়েকটা ধোঁয়া ছাড়ার পর মাথা ধরাটা সামান্য কমলো ওর। সেন্টারের বাইরে এখনো জটলা করে লোকজন দাঁড়িয়ে আছে, ভিতরের বীভৎস মার্ডারটা নিয়ে আলোচনা করছে। দুর্জয় তাদের কথা শুনতে শুনতেই আবার দেখতে পেল লোকটাকে। কিছু দূরে দাঁড়িয়ে এক দৃষ্টে সে দুর্জয়ের মুখের দিকে তাকিয়ে আছে। পরনে একটা ফতুয়া আর জিন্স, মুখে খোঁচা খোঁচা দাড়ি। সেন্টারের ভেতরে ঢোকার সময়ও লোকটাকে এখানে ঘুরঘুর করতে দেখেছিল দুর্জয়। তখন ও চিনতে পারেনি ভদ্রলোককে, এবার চিনতে পারল। এই মুখটা সে কিছুক্ষণ আগেই ম্যানেজার বাবুর ডেস্কটপের স্ক্রিনে রেগুলার মেম্বারদের লিস্টের মধ্যে দেখতে পেয়েছে। দুর্জয় সিগারেটে আরো কয়েকটা টান মেরে সেটা নিচে ফেলে জুতো দিয়ে নিবিয়ে মশমশ করে সোজা হেঁটে ভদ্রলোকের সামনে এসে দাঁড়িয়ে তার চোখে চোখ রেখে জিজ্ঞেস করল, আপনি কি আমাকে কিছু বলতে চান মিস্টার পৃথ্বীশ মজুমদার? দুর্জয়ের মুখে নিজের নাম শুনে প্রচণ্ড ঘাবড়ে গেল পৃথ্বীশ। ভয়ার্ত চোখে একবার চারপাশটা দেখে নিয়ে চাপা গলায় বলল, আমি আমি আপনাকে চিনি স্যার, নমস্কার। আমার কথা বোধহয় ম্যানেজার বাবু আপনাকে বলেছেন। এই টুকটাক গান বাজনা নিয়ে থাকি আর কি। বাগচি আমার খুব কাছের বন্ধু ছিল স্যার, খুব হেল্পফুল, অ্যামেবল, এনার্জেটিক, কিন্তু স্কাউন্ড্রলগুলোকে। পৃথ্বীশের কথা শেষ হওয়ার আগেই দুর্জয় চারপাশটা একবার দেখে নিয়ে বলল, এখানে নয় মিস্টার মজুমদার, আমার কলিগ বলেছিল কাছাকাছি একটা লাক্সারি ক্যাফেটেরিয়াতে নাকি খুব ভালো কফি পাওয়া যায়। চলুন, কফি খেতে খেতে কথা হবে। আই ব্যাডলি নিড এ ড্রিঙ্ক। লাক্সারি ক্যাফেটেরিয়াতে আজ খুব একটা ভিড় চোখে পড়ল না দুর্জয়ের। ভেতরের দিকে একটা টেবিলে মুখোমুখি চেয়ার টেনে বসল দুর্জয় আর পৃথ্বীশ। কিছু দূরে আরেকটা টেবিলে কয়েকটা কলেজের ছেলে মেয়ে কফি খেতে এসে নিজেদের মধ্যে হাসাহাসি করছে। আর একটা টেবিলে একটা টুপি পরা হিপি গোছের লোক সামনে খালি কাপ নিয়ে ইয়ারফোনে গান শুনতে শুনতে মাথা দোলাচ্ছে। মেনু কার্ড দেখে ওয়েটারকে ডেকে দুটো কড়া ব্ল্যাক কফির অর্ডার দিল দুর্জয়। পৃথ্বীশ চারপাশটা একবার ভালো করে চোখ বুলিয়ে বলতে থাকলো, মিস পারমিতা চাকলদারের মৃত্যুর খবরটা আমি পেয়েছি। আমরা যে গ্রুপটা পারমিতার সাথে আড্ডা মারতাম, পার্টি করতাম, তাদের মধ্যে আমার বন্ধু প্রফেসর বাগচির সাথে পারমিতার একটা ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়েছিল। ওর এক্স হাজব্যান্ড এই নিয়ে মাঝে মধ্যেই খুব ঝামেলা করতেন। ওই সময়গুলোতে পারমিতাকে খুব ভেঙে পড়তে দেখেছি আমরা। এই স্পা সেন্টারের টিম বাদ নিতে আসার রেগুলার কাস্টমারদের মধ্যে আমার বন্ধু বাগচির সাথেই একমাত্র পারমিতা একটু বেশি মেলামেশা করত। ঘন্টার পর ঘন্টা স্নান ঘরের রুমটায় ওরা সময় কাটাতো, একে অপরের কাছে মনের কথা শেয়ার করত। পারমিতাও একা যখন থাকতো তখন ওর বাড়িতে বাগচিকে ডেকে নিত, তারপর ওরা দুজনেই একান্তে ঘনিষ্ঠ হতো একে অপরের সাথে। বলা চলে কতকটা বাগচির টানে আকৃষ্ট হয়ে ওর সঙ্গে আরো বেশি করে সময় কাটানোর জন্যই পারমিতা এই সেন্টারে রেগুলার মেম্বারশিপ নিয়েছিল। আমাদের গ্রুপের মধ্যে সায়ন্তন শিকদাররা পারমিতার প্রতি একটু দুর্বল ছিল। যবে থেকে পারমিতা রেগুলার স্টিমবাদ নিতে আসতো, সায়ন্তন যে কোনো ফন্দিফিকির করেই এখানে চলে আসতো। পারমিতার পাশে বাগচিকে দেখে মনে মনে সহ্য করতে পারত না সায়ন্তন। যতবার পারমিতা নিজের কথার জালে ফাঁসাবার চেষ্টা করত সায়ন্তন, ততবার যেন বাগচি ওর পথের কাঁটা হয়ে দাঁড়াতো। সায়ন্তনের হিংসার আগুন যে কত বেড়ে উঠেছিল এটা আমরা গ্রুপের সবাই অল্প বিস্তর টের পেতাম। গভর্নমেন্টের নাম করা উকিল হওয়ার জন্যই হয়তো টাকা আর ক্ষমতার অহংকারে দিন দিন এমন অকুতভয় হয়ে উঠেছিল। শেষের দিকে ও পারমিতাকে একা পেলেই নোংরা কুপ্রস্তাব দিত। পারমিতা অনেক রকম ভাবে ভয় দেখিয়ে চেষ্টা করেও সায়ন্তনকে বাঘে আনতে পারছিল না। দিন দিন যেন সাহস বেড়েই চলছিল ওর। পারমিতা অপেক্ষা করছিল, ও অপেক্ষা করছিল কবে ওর হাজব্যান্ডের সঙ্গে চলা কোর্টের ডিভোর্সের কেসটা মিটবে আর কবে ও বিক্রম বাগচির আইনত স্ত্রী হতে পারবে। বুঝলেন স্যার, আমার বন্ধুটিও পারমিতাকে দারুণ ভালোবাসতো। কতকটা ওর সঙ্গে ভবিষ্যৎ কাটাবার কথা ভেবেই দিনরাত আরো বেশি করে পরিশ্রম করতে লাগলো বাগচি।
এদিকে ঘটল আরেক ঘটনা। বাগচি যে ইকোনমিক্স পড়াতো যে কলেজে, সেখানে স্টুডেন্ট ছিল সায়ন্তনের বোন শ্রেয়সী। তো একদিন কলেজের পেছনে ক্লাস বাঙ্ক করে একটা ছেলের সাথে আপত্তিকর অবস্থায় শ্রেয়সীকে দেখে ফেলে বাগচি। তারপর প্রিন্সিপালের কাছে কমপ্লেন, আর তারপরই শ্রেয়সীকে কলেজ থেকে সাসপেন্ড করে দেওয়া হয়। শ্রেয়সী এই ঘটনায় এতটাই ভেঙে পড়েছিল যে স্লিপিং পিল খেয়ে সুইসাইড অ্যাটেম্প্ট করে। ভগবানের কৃপায় শেষ যাত্রায় বেঁচে যায় শ্রেয়সী, কিন্তু তার বোনের সাথে হওয়া এই ঘটনায় সেই রাগটা যেন আরো দ্বিগুণ হয়ে যায়। তলে তলে বাগচিকে সরিয়ে ফেলার প্ল্যান করতে থাকে সায়ন্তন। শেষের কয়েক সপ্তাহ ব্যস্ততার জন্য বাগচি সেন্টারে আসতে পারত না, আর এদিকে সায়ন্তন পারমিতাকে একা পেলেই একথা কুকথা বলে নানানভাবে বিরক্ত করতে লাগলো। তাই পারমিতাও আর সেরকম খুব একটা সেন্টারে আসতো না, মাঝখানটাই বন্ধই করে দিয়েছিল প্রায়। এর মাঝেই সনৎ পাল নামে এক বিজনেসম্যানকে গ্রুপে ইনভাইট করলো সায়ন্তন। লোকটার কলকাতায় ড্রাই আইসের নাকি একটা বিশাল ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেস আছে। কুলিং, হারভেস্টিং, মেকানিক্যাল প্রোডাকশন, ট্রান্সপোর্টেশন, রিঅ্যাক্ট্রেস, স্পোর্টস, থার্মাল প্রভৃতির পাশাপাশি মাছ মাংস প্রিজার্ভের বিরাট পরিমাণ একটা নাকি ইন্টারন্যাশনাল ট্রেড হতো সনৎ পালের ফ্যাক্টরি থেকে। প্রিজার্ভেশনের ডিপার্টমেন্টটাও সামলাতো বলেই ওর গা থেকে কেমন একটা আষ্টে গন্ধ সবসময় বের হতো। পারমিতাও ভদ্রলোককে যে খুব একটা পছন্দ করতো তা নয়। আইস কিং ফ্রেডরিক টুডোরের নীতিবাক্য নিয়ে সেদিন বেশ অনেক জ্ঞান দিচ্ছিল লোকটা। আমার সাথে এই একদিন আলাপ হয়েছিল সনৎবাবু, প্রথম দিন। আর সেই দিনই আমি বাথটবে স্নান করার সময় আড়াল থেকে সায়ন্তন আর সনতের ফিসফিস আলোচনা শুনতে পাই। আইপডটা রেখে এসে সবে বাথটবে গা ভাসিয়েছি, কানে এলো নিচু গলায় সায়ন্তন সনতকে বলছে, বাগচি ওর পথের কাঁটা, ওর জন্যই আজ ওর বোন মৃত্যুর সাথে লড়াই করছে। পারমিতা ওর থেকে এত দূরে হয়ে গিয়েছে। এইসব কিছু শেষ করার সময় এসে গেল। উত্তরে সে কি করবে সেটা জিজ্ঞেস করে বসলো সনৎ। সায়ন্তন বলে নেক্সট উইকে ও প্রথমে গ্রুপ পার্টিতে পারমিতাকে ওর মনের কথা বলে ওকে সবটা বোঝানোর চেষ্টা করবে। বুঝলে ভালো, নয়তো ওকে অন্য ব্যবস্থা নিতে হবে। এতটা শুনেই আমার গা শিউরে উঠেছিল। এই দুজনের অভিসন্ধি ভালো নয়, বাগচির সমূহ বিপদ। আমি বাগচিকে অনেক সাবধান করার চেষ্টা করেছিলাম, কিন্তু সে কি আর আমার কথা শুনবে? পরের সপ্তাহে পারমিতার পার্টির দিন আমার একটা ব্যান্ডের শো, এবং তার জন্য আমাকে একটু আউট অফ টাউন হয়ে যেতে হয়েছিল। আমি সেদিন অল্প কিছুক্ষণের জন্যই পার্টিতে ছিলাম। সনৎ আবার সেদিন ক্লায়েন্টকে ডেলিভারি দিতে যাবে বলে বড় বড় দুটো বস্তা এনেছিল। সেদিন নাকি তার ক্লায়েন্টের মাল ডেলিভারি। তাই পারমিতার পার্টি অ্যাটেন্ড করে সেই পথে ক্লায়েন্টকে দেওয়ার জন্য বস্তা দুটো নিয়ে এসেছিল সনৎ। বিশ্বাস করুন স্যার, বস্তায় কি ছিল আমার কিচ্ছু জানা নেই। শুধু যখন পারমিতার দোতলায় ফাঁকা ঘরটায় সনৎ আর সায়ন্তন বস্তু দুটো নিয়ে যাচ্ছিল, ওটার থেকে একটা কেমন লিকুইড বেরিয়ে মেঝেটাকে ভিজিয়ে দিচ্ছিল। যাই হোক, সেখানে সায়ন্তনকে পারমিতার সাথে কথা কাটাকাটি হতেও শুনেছিলাম। তারপর আমি ওখান থেকে চলে আসি। আমার অনুপস্থিতিতে ওখানে কি ঘটেছে তা আমি জানতাম না। শো করে ফেরার পথে কাল বেশ রাত হয়ে যায়। গাড়ি না পাওয়ায় পায়ে হেঁটে আমি বাড়ি ফিরছিলাম। পারমিতার বাড়ি ক্রস করেই আমার বাড়ি যেতে হয়। পূর্ণিমা থাকায় পদঘাট আলোয় চকচক করছিল বেশ। আমি সিগারেট খেতে খেতে আসছিলাম। পারমিতার বাড়ির কাছাকাছি আসতেই টের পেলাম একটা লোক যেন ওদের বাড়ির পেছনের পাঁচিলটা টপকানোর চেষ্টা করছে। আমি ভাবলাম বাগচি হয়তো রাত দুপুরে ছদ্মবেশে পারমিতার সাথে গোপনে প্রেমালাপ করতে আসছে। পারমিতার সংস্পর্শে এসে বন্ধু তো আমার বড্ড রোম্যান্টিক হয়ে উঠেছে দেখছি। আমার বেশ হাসি পেল। এই কথা বলে পরে বাগচিকে চমকে দেব ভেবে আমি চটপট মোবাইল বের করে পটাপট আবছা চাঁদের আলোতেই কয়েকটা ছবি তুলে নিলাম। তারপর ছায়া শরীরটাকে পাঁচিলের টোপকে দৌড়ে ভিতরে ঢুকে যেতে দেখলাম। আমিও মোবাইলটা পকেটে ঢুকিয়ে বাড়ির দিকে চলে এলাম। তারপর আজ সকালে যখন বাগচির সাথে সেন্টারে দেখা হলো, ওকে বললাম সব। ও কিছুতেই মানতে চাইল না আমার কথা। কিছু দূরে তখন সনৎ ও থার্মোসটা হাতে নিয়ে চুপ করে বসছিল।
বাগজির ছবি দেখতে দেখতে বুঝতে পারলো যে পারমিতা ঘরে কে গত রাত্রে ঢুকেছিল। কাল রাত থেকে আজ সকাল পর্যন্ত পারমিতা একবারও আমাদের সাথে যোগাযোগ করেনি। আমার প্রচন্ড সিগারেটের টান উঠল, আর আর ওটাই ভুল করলাম। ওইটুকু সময়ের মধ্যেই খুনি বাগচির বুকে স্ট্যাব করে মার্ডার ওয়েপনটা কোথায় লুকিয়ে ফেলেছিল। তারপরেই বাইরের লোক মুখে আমি পারমিতার মৃত্যুর খবরটা পাই। আমি জানি স্যার খুনগুলো কে করেছে, শুধু প্রমাণের অভাবে সে এখনো বুক ফুলিয়ে বাইরে ঘুরে বেড়াচ্ছে। ইস, তখন যদি আমি স্মোক করতে না বেরোতাম তাহলে আজকে বাগচি। মুখে হাত রেখে নিজেকে একটু সামলে নিল পৃথ্বীশ। ওর কথার মাঝেই ওয়েটার এসে 2 কাপ ধোঁয়া ওঠা কড়া ব্ল্যাক কফি দিয়ে গেল। দুর্জয় এতক্ষণ একটা কথাও বলেনি, চুপচাপ মন দিয়ে পৃথ্বীশের প্রতিটা কথা শুনে গোটা ব্যাপারটাকে মনে মনে সাজাতে চেষ্টা করতে লাগলো। পৃথ্বীশ ততক্ষণে ওর ফোনের গ্যালারি খুঁজে কয়েকটা ফটো বার করে মেরে ধরেছে দুর্জয়ের চোখের সামনে। দুর্জয় ছবিগুলো জুম করে দেখতে দেখতেই যেটা খুঁজছিল সেটা দেখতে পেল। ছবিতে আধো অন্ধকারে যে লোকটা পারমিতার বাড়ির পাঁচিলটা টপকাতে চেষ্টা করছে, পৃথ্বীশের মোবাইল ক্যামেরায় তার ঘাড়ের কাছে অস্পষ্ট একটা ট্যাটু চাঁদের আলোয় জলজল করছে। দুর্জয় কফির কাপে একটা সুগার কিউব দিয়ে নাড়াতে নাড়াতে বাক্সটা পৃথ্বীশের দিকে এগিয়ে দিল। পৃথ্বীশ একটানা এতক্ষণ কথা বলে যেন হাঁপিয়ে উঠেছিল। 3টে সুগার কিউব কফির কাপে ফেলে নাড়তে লাগলো এক মনে। দুর্জয় কফিতে একটা চুমুক দিয়ে বলল, আচ্ছা মিস্টার মজুমদার, ভালো করে ভেবে বলুন তো, আজকে সকালে যখন আপনি বাগচিবাবু আর সনদবাবু স্নান ঘরে ছিলেন, একবারের জন্যও কি সনদবাবুকে ওনার থার্মাস থেকে কিছু ড্রিঙ্ক করতে দেখেছেন? পৃথ্বীশ ভালো করে ভেবে দুদিকে মাথা নাড়াল। ঠিক এই উত্তরটাই এতক্ষণ ধরে খোঁজার চেষ্টায় ছিল দুর্জয়। পৃথ্বীশ কফির কাপে চুমুক দিতে যাবে এমন সময় হঠাৎ কোথার থেকে একটা মাছি এসে ওর কফির কাপে ডুব সাঁতার দিতে লাগলো। ভয়ানক রেগে গেল পৃথ্বীশ। সঙ্গে সঙ্গে ওয়েটারকে ডেকে কফির কাপটা পাল্টে দিতে বলল দুর্জয়। ওয়েটার এসে সরি বলে পৃথ্বীশের কাপটা বদলাতে নিয়ে চলে গেল। দুর্জয় চুপচাপ কফির কাপে চুমুক দিতে দিতে পুরো ব্যাপারটা মাথার মধ্যে সাজিয়ে নিচ্ছিল। সমস্ত ঘটনা এখন ওর চোখের সামনে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে আসছে। প্রতিশোধ নিতেই সনদকে টোপ হিসেবে ব্যবহার করেছে সায়ন্তন। সনতের বিজনেসের জন্যেই ওকে নানা শেপের ড্রাই আইস নিয়ে কারবার করতে হতো। এই ড্রাই আইস তৈরি হয় কার্বন ডাইঅক্সাইড গ্যাস থেকে। কার্বন ডাইঅক্সাইড গ্যাসকে চাপ দিয়ে ঠান্ডা করে তরল কার্বন ডাইঅক্সাইড তৈরি করা হয়। তারপর সেই তরল কার্বন ডাইঅক্সাইড কোনো ব্লক প্রেস বা পেলিটাইজারে ইনজেক্ট করা হয়। এই শুষ্ক বরফ উৎপাদনের মেশিনগুলোর মধ্যে এমন সব কক্ষ রয়েছে যেখানে তরল কার্বন ডাইঅক্সাইডকে বায়ুমণ্ডলের চাপে ছেড়ে দেওয়া হয়। তখন কার্বন ডাইঅক্সাইড শুষ্ক বরফে পরিণত হয়। বরফ তৈরির সময় কিছু নির্দিষ্ট কেমিক্যাল ইউজ করলে তার গঠন পাথরের মতো শক্ত হয়ে যায়। তারপর তাকে যে কোনো রূপে রূপান্তরিত করে ব্যবহার করা যায়। বিক্রম বাগচিকে সরিয়ে দেওয়ার জন্য জবরদস্ত প্ল্যান করেছিল সায়ন্তন। সনদকে নিজের প্ল্যানে সামিলও করে নিয়েছিল। সেদিন পারমিতার বাড়িতে বস্তায় করে ড্রাই আইস নিয়ে আসার কারণটা হয়তো সত্যিই বিজনেস রিলেটেড ছিল। হয়তো ক্লায়েন্ট ডেলিভারি নিতে আসেনি বলেই ওগুলো মিস চাকলাদারই নিজের ঘরে নিয়ে যেতে বলেছিলেন। তখন হয়তো তিনি জানতেন না ওই শক্ত বরফের বস্তার উপর পা রেখেই আততায়ী তার দেহটা সিলিংয়ে ঝোলাবে। সেদিন পার্টিতে কথা কাটাকাটির পরেই সম্ভবত সায়ন্তন শিকদার মিস চাকলাদারকেও রাগের মাথায় সরিয়ে দেওয়ার চিন্তা ভাবনা করেন। কাল রাতে প্ল্যান মতো পেছনের পাঁচিল টপকে চুপি সারে সুযোগ বুঝে বাড়িতে ঢুকে কোনো এক কোনায় ঘাপটি মেরেছিল সনদ। মিস চাকলাদার দরজা ভেতর থেকে লক করে শুতে যাওয়ার পরেই তাকে কোনোভাবে ইনটক্সিকেটেড করে দেওয়া হয়, সম্ভবত স্প্রে জাতীয় কিছু ব্যবহার করে। সমস্ত ঘরে সেই আষ্টে গন্ধটা ছড়িয়েছিল যেটা আজ সকালে মিস চাকলাদারের ঘরে ঢোকার পর আর বাথটাবে মৃত প্রফেসর বাগচির শরীরে
পেয়েছে দুর্জয়। দুবারই খুনি ভিকটিমদের অজ্ঞান করে তারপর তাদের খুন করেছে। প্রথমে শ্বাসরোধ করে মিস চাকলাদারকে মারার পর সে বরফের বস্তায় পা রেখে ডেড বডি ঝুলিয়ে দেয়, আর সম্ভবত তখনই সেই স্পা সেন্টারের কার্ডটা তখন তার পকেট থেকে পড়ে যায়। তারপর সে সকাল হবার অপেক্ষা করতে থাকে। যেহেতু সনতের নিজের মেম্বারশিপের কোনো কার্ড ছিল না, তাই আন্দাজ করা যায় সায়ন্তন শিকদারই কোনো সময় তাকে কার্ডটা দিয়েছিল। এদিকে সকাল হলে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদের তাপে আর বদ্ধ ঘরের গরমে বস্তার বরফ গলে গিয়ে সমস্ত মেঝে ভিজে যায়। বড় বড় দুটো বরফের স্ল্যাব গলেছিল বলেই মেঝেটা অত বেলা অবধি ভেজা ছিল। সকালে পাড়া প্রতিবেশীর ভিড়ে মিশে বস্তা লুকিয়ে নিয়ে আরামসে বেরিয়ে আসে সনত। তারপর সেখান থেকে সোজা হাজির হয় বিউটি অ্যান্ড ফিট স্পা সেন্টারে। আর সেখানে গিয়েই পৃথ্বীশবাবু আর বাগজিবাবু যে গতকালের ছবি দেখে তাকে চিনে ফেলেছেন, এটা বুঝতে পেরেই আর দেরি করেনি সনত। আজ ওর থার্মাসে কোনো সফট ড্রিঙ্কস ছিল না, ছিল ওই শক্ত শুষ্ক বরফের তৈরি ছুঁচলো একটি ফলা। তাই আজ সে একবারও ড্রিঙ্ক না খেয়ে চুপচাপ ছুরিটা থার্মাসে লুকিয়ে নিয়ে উপযুক্ত সময়ের অপেক্ষা করছিল। পৃথ্বীশবাবু যখন বাগজিবাবুকে একা রেখে বাইরে স্মোক করতে যান, তখনই সুযোগ বুঝে বাথটাবে ঢুকে বাগজিবাবুকে আগে স্প্রে করে আচ্ছন্ন করে দেয় সনত, আর তারপর বরফের ধারালো ছুরিটা আমূল বসিয়ে দেয় ওনার হৃৎপিণ্ডে। যতক্ষণে সেই নতুন কাস্টমারের চিৎকার শুনে সিকিউরিটিজ লোকজন আর ম্যানেজারবাবু হাজির হয়েছেন, ততক্ষণে বরফের ছুরি গলে গিয়ে রক্তের সাথে বাথটাবের জলে মিশে গেছে। শুধু এই অদ্ভুত আষ্টে গন্ধটা মৃতদেহের গায়ে আটকে ছিল, তাই অত খোঁজাখুঁজি করার পরেও কোনো ধারালো ছুরি কারোর কাছ থেকে পাওয়া যায়নি। দুর্জয়ের মাথাটা ধীরে ধীরে পুরোটা পরিষ্কার হয়ে গেল। ওর চিন্তার জটটা এক ঝটকায় কেটে গেল। ওয়েটারটা একটু আগেই পৃথ্বীশকে একটা কফির কাপ দিয়ে গেছে, কিন্তু সেটা এক চুমুক দিতেই হাঁ হাঁ করে চেঁচিয়ে ওঠেন পৃথ্বীশ। এই ওয়েটার, ইয়ার কি হচ্ছে? তুমি কাপটা পাল্টেছো নাকি মাছি তুলে সেই কাপটাই ধরে দিয়েছো স্কাউন্ড্রেল? আমি আমার আগের কাপটায় মিষ্টি করার জন্য 3টে সুগার কিউব দিয়েছিলাম, তাই তো মাছিটা উড়ে এলো। এটা সেই কাপটাই তুমি আবার... পৃথ্বীশের কথা শেষ হওয়ার আগেই এক ঝটকায় লাফিয়ে উঠে ওর হাতের কফির কাপটায় সজোরে এক ঝটকা দিল দুর্জয়। পৃথ্বীশ হতভম্ব হয়ে দুর্জয়ের দিকে তাকিয়ে রইল। হাত ফসকে কাপটা সজোরে মাটিতে পড়ে ভেঙে গিয়ে এদিকে সেদিকে কফি ছিটিয়ে গেল। দুর্জয়ের ষষ্ঠ ইন্দ্রিয়টা মাথার ভেতর যেন এই আসন্ন বিপদটারই ইঙ্গিত দিচ্ছিল এতক্ষণ ধরে। কেষ্টার জটগুলো ছাড়াতে গিয়ে একটু যেন বেশি অন্যমনস্ক হয়ে পড়েছিল দুর্জয়, আর তাই নতুন ওয়েটার বাঁ হাতে কফির কাপ সার্ভ করা দেখে আর নাকে সেই পূর্ণ আষ্টে গন্ধটা পেয়েও সতর্ক হতে ভুলে গিয়েছিল। পৃথ্বীশবাবুর শরীরটা তখন অদ্ভুতভাবে কাঁপছে, মুখ দিয়ে গ্যাঁজলা বেরোচ্ছে। দুর্জয় একজন ওয়েটার কাছে ডেকে টেবিল থেকে নুনের শিশিটা ওর দিকে ছুঁড়ে দিয়ে চিৎকার করে বলল, ওনাকে এখনই ওয়াশরুমে নিয়ে গিয়ে নুন খাইয়ে বমি করান। ওনার কফিতে বিষ দেওয়া হয়েছে, বিষ পেটে চলে গেলে কিন্তু আর বাঁচানো যাবে না। আমরা কলকাতা পুলিশ, প্লিজ মুভ ইউর অ্যাসেস ফাস্ট। দুর্জয়ের কথা শুনেই 2-3 ওয়েটার তাড়াতাড়ি ছুটে গিয়ে পৃথ্বীশকে ওয়াশরুমে নিয়ে গেল। দুর্জয়ের কোনো দিকে হুঁশ নেই। মুহূর্তের মধ্যে কোমর থেকে হাতে চলে এসেছে ওর সার্ভিস রিভলভারটা। ওয়েটারের পোশাক পরা লোকটা তখন দরজার দিকে দৌড়চ্ছে। খোলা রিভলভার উঁচিয়ে তাকে তাড়া করলো দুর্জয়। এই দৌড়াদৌড়ির মাঝেই ছুটতে ছুটতে লোকটা একবার ঘাড় ঘুরিয়েছিল, আর তখনই দিনের আলোয় লোকটার ঘাড়ের ট্যাটুটা চোখে পড়ে দুর্জয়ের। অনেকটা অঙ্কের 6 আর 9কে পাশাপাশি রাখলে যেমন দেখতে লাগে, জোডিয়াক সাইন, ক্যান্সার। একটা হ্যাঁচ কাটানো দরজা খুলে লোকটা ততক্ষণে মেন রোডের দিকে ছুটতে লাগলো। রাস্তায় অগুন্তি ট্রাফিক, হু হু করে তীব্র বেগে একটার পর একটা গাড়ি পাস করে যাচ্ছে। দুর্জয় বুঝতে পারলো যদি একবার সনত রাস্তায় উঠে আসে তাহলে নিমেষে ভিড়ে গা ঢাকা দিয়ে যাবে ও। ট্রিগারে আঙুল রেখেই ছুটতে ছুটতে চিৎকার করে উঠে বলল, মিস্টার সনত পাল, আপনি যদি এখনই না থামেন তাহলে আমি গুলি করতে বাধ্য হব। স্টপ আই সে। দুর্জয়ের কথা শুনে হঠাৎ থমকে দাঁড়ালো সনত। দুর্জয় রিভলভার তাক করে থামল। সনত ঘাড় ঘুরিয়ে জ্বলন্ত দৃষ্টিতে একবার দুর্জয়কে দেখল, তারপর চোখের নিমেষে লাফিয়ে পড়ল ব্যস্ত ট্রাফিকের মাঝখানে। উল্টো দিক থেকে তীব্র বেগে এগিয়ে আসছিল একটা টাটা সুমো। সশব্দে সেটার সঙ্গে ধাক্কা খেয়ে কয়েক হাত দূরে ছিটকে পড়ল সনতের রক্তাক্ত দেহটা।
চোখের নিমেষে এত তাড়াতাড়ি ঘটনাটা ঘটে গেল যে দুর্জয় কিছুক্ষণ ওখানেই কিংকর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে রইল। রাস্তায় তখন সনতের ক্ষতবিক্ষত দেহটাকে ঘিরে একটা ছোট্টখাট্ট ভিড় জমতে শুরু করেছে। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে রিভলভারটা কোমরে গুঁজে মোবাইলটা বার করে তমসার নম্বরটা ডায়াল করতে করতে রাস্তার জটলাটার দিকে দ্রুত পায়ে এগিয়ে গেল দুর্জয়। এক সপ্তাহ পর রবিবার সকালে নিজের ড্রয়িং রুমে বসে ক্যানভাসের ছবিটায় তুলি দিয়ে রঙের আঁচড় দিচ্ছিল দুর্জয়। সোহিনীর পোর্ট্রেটটা প্রায় শেষ করেই এনেছে ও, আর একটু কাজ বাকি। প্যালেটে রং মাখাতে মাখাতেই দরজার বেলটা বেজে উঠল। উঠে গিয়ে দরজা খুলেই খুশি হলো দুর্জয়। হাসি হাসি মুখে দরজা জুড়ে তমসা দাঁড়িয়ে আছে। পরনে একটা নীল চুড়িদার, চোখে হালকা কাজল। এক মাথা লম্বা খোলা চুলে আজ তমসাকে অপূর্ব সুন্দরী দেখাচ্ছে। প্রথমবার ওকে এত ভালো করে দেখল দুর্জয়। হাতে ধরা ফুলের তোড়াটা হাসি মুখে দুর্জয়ের দিকে এগিয়ে দিয়ে তমসা বলল, কংগ্রাচুলেশন স্যার। আজ আপনি ছিলেন বলেই খুনিকে এত তাড়াতাড়ি হাতের মুঠোয় পাওয়া গেল। ইউ আর টু গুড স্যার। দুর্জয় অল্প হেসে আন্তরিকভাবে তমসাকে ভিতরে আসতে বলল। দুর্জয় ফুলের তোড়াটা নিয়ে বলল, আচ্ছা, মিস্টার মজুমদার এখন কেমন আছেন? তমসা উৎসাহ নিয়ে বলল, অনেক বেটার, এখন আউট অফ ডেঞ্জার। সায়ন্তন শিকদারকে ওনার বাড়ি থেকেই অ্যারেস্ট করা হয়েছে। ওদিকে যেরকম ক্রিটিক্যাল সিচুয়েশনে সনৎ পালকে হসপিটালে অ্যাডমিট করা হয়েছিল, এখন সে অনেকটাই ভালো আছে। ডাক্তাররা আশা করছেন খুব তাড়াতাড়ি জ্ঞান ফিরলে সনৎকে জিজ্ঞাসাবাদ করা শুরু করা হবে। সায়ন্তন শিকদার তো প্রথমে কিছুটি স্বীকার করছিল না, শেষে পৃথ্বীশবাবুর কথা বলে আর সনতের ভালো হয়ে ওঠার কথা শুনিয়ে সমস্ত ঘটনা চোখের সামনে বরাবর আউড়ে মানসিক চাপ বাড়িয়ে শেষে ভেঙে পড়ে সায়ন্তন। কনফেস করেছে যে ও নিজের প্রতিহিংসা মেটাতেই সনতের সাথে প্ল্যান করে ওকে দিয়ে ঠিক আপনার বলে দেওয়া পদ্ধতির সাথে মিলিয়েই মিস পারমিতা চাকলাদার আর প্রফেসর বিক্রম বাগচিকে খুন করেছে। প্রথম ক্ষেত্রে ডেড বডি সিলিংয়ে ঝোলাতে বরফের বস্তা, আর দ্বিতীয় ক্ষেত্রে মার্ডার ওয়েপন হিসেবে শুষ্ক বরফের ছুরি ব্যবহার করেছিল সনৎ। মিস চাকলাদারের গলার ফাঁসে যে ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে তা সনতের ফিঙ্গারপ্রিন্টের সঙ্গে মিলে গেছে হুবহু। পোস্টমর্টমের রিপোর্টে তাই লেখা আছে, যেটা স্যার আপনি আগেই অনুমান করেছিলেন। শেষে পৃথ্বীশ মজুমদার সব আন্দাজ করতে পেরে পাছে পুলিশের কাছে সব বলে দেয়, তাই কফি শপের ভেতর কফিতে বিষ মিশিয়ে খাইয়ে তাকে মেরে ফেলার চেষ্টা করেছিল লোকটা। কফির কাপ পরীক্ষা করে আর্সেনিক বিষের নমুনা পাওয়া গেছে। আপনি স্যার তখন ওয়েটারদের ডেকে মজুমদার বাবুকে নুন খাইয়ে বমি করিয়ে বিষটা ছড়িয়ে পড়া থেকে না আটকালে আজ ওই শয়তানটার হাতে একটা নিরীহ প্রাণ চলে যেত। একটু সুস্থ হলেই তিনি কোর্টে গিয়ে সায়ন্তন শিকদারের বিরুদ্ধে সাক্ষী দেবেন বলে আশ্বস্ত করেছেন। স্যার, হাউ ডিড ইউ ডু অল দিস থিংস? ইউ আর রিয়েলি গ্রেট স্যার। দুর্জয় ক্যানভাসের পাশে রাখা সোফাটায় তমসাকে বসতে বলে হেসে হেসে বলল, ওই ইন্টুইশন। আচ্ছা, তুমি বসো, আমি চট করে 2 কাপ কফি বানিয়ে আনছি। তমসা অবাক চোখে ক্যানভাসের আঁকাটার দিকে তাকিয়েছিল। গরম কফির কাপটা তমসার হাতে দিয়ে নিজে আরেকটা কাপ নিয়ে মুখোমুখি চেয়ারটায় বসল দুর্জয়। কফির কাপটা হাতে ধরে গোল গোল চোখে তমসা বলল, ওয়াও স্যার, আপনি এত সুন্দর পেন্টিং করেন তা তো জানা ছিল না। আপনাকে যত দেখছি ততই যেন অবাক হচ্ছি। বাই দ্য ওয়ে, ওয়াজ শি ইউর ওয়াইফ? দুর্জয় মিটমিট করে হেসে বলল, শি ইজ। আমার পরলোকগত স্ত্রী মিসেস সোহিনী দেবনাথ। তমসা অল্প হেসে বলল, সি ইজ বিউটিফুল। দুর্জয় কিছু বলল না। ক্যানভাসের দিকে তাকিয়ে চুপচাপ কফির কাপে চুমুক দিতে লাগলো।
দেয়াল ঘড়িতে তখন সময় দেখাচ্ছে সকাল 9:47। শুনছিলেন আকাশদীপ গড়গড়ির লেখা হিম শীতল মৃত্যু রহস্য। লেখককে অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। গল্প পাঠে হিমাদ্রি, নীলাদ্রি, পিয়াসা, প্রীতম এবং স্বয়ং আকাশদীপ গড়গড়ি। গোয়েন্দা দুর্জয় দেবনাথের সাথে পরিচয় হয়ে আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। মেতে থাকুন গল্প শোনার আনন্দে শনিবারের বারবেলার সাথে।